Shaitanirrajim. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students and listener, we are starting our online class again. Today we are discussing about right from of births for Alim first year and second year. For better understandings of you, I deliver my lecture in Bengali. My mother tongue, my Bengali. So attention please. প্রিয় ছাত্ররা, আমরা আজকে করোনা ভাইরাসের এই পরিস্থিতির মাঝেই আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা পরিস্থিতির ভিতরে আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অনুগ্রহে ভালো আছি। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত মনোযোগী হবে এবং আমাদের সকল শিক্ষকদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। বিশেষ করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বাবনী আসরিয়া ফাজিল মাদ্রাসা, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করেই আমাদের অনলাইন ক্লাসগুলো সবাই দেখবে, এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। আজকে আমি তোমাদেরকে আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় রাইট ফ্রম অফ বার্ডস নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টি আসলে যদিও আলিম ক্লাসের জন্য আমি আজকে টপিকসটি নির্ধারণ করেছি, এটি তোমাদের নবম দশম শ্রেণী এবং শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরও নবম দশম শ্রেণীতেও টপিকসটি আছে, তবে প্রয়োগটা একটু বেশ কম। তোমাদের ক্ষেত্রে আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তোমরা আমাদের বোর্ডের দিকে তাকাও, সেখানে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে বারগুলো দেয়া আছে। আমাদের ব্র্যাকেটের ভিতরে বারগুলো দেওয়া আছে, কিন্তু নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এটি একটি উপরে একটা বক্স থাকে, বক্সে বার দেওয়া থাকে, আমরা বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানে বসাইতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই অনলাইন ক্লাস থেকে কিছুটা উপকৃত হও, কিছুটা শিখতে পারো, আমরা তখন মনে করব যে আমার এই ক্লাস নেওয়াটা কিছুটা সার্থক হবে বলে আমি মনে করি। তোমরা মনোযোগী হলেই আমরা তোমাদের প্রতি কৃতার্থ থাকবো এবং অনুরোধ করব তোমাদের অভিভাবকদেরকেও এই ক্লাসগুলো দেখার ক্ষেত্রে যাতে তারা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। এবং বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিস্থিতিতে শ্রেণী কার্যক্রম না থাকা সত্ত্বেও সরকার যে উদ্যোগ নিয়েছে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য, কিছুটা হলেও এটি আমাদের ছাত্রছাত্রীদের উপকারে আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফ্রম অফ বার্বস। শিরোনাম থেকে বোঝা যাচ্ছে বার্বের সঠিক গঠন বা সঠিক রূপ তোমরা আগেই জানা উচিত যে বার্ব কি। প্রিয় ছাত্ররা, এই বিষয়ে তোমাদের ছোট ক্লাস থেকে ধারণা আছে। বার্ব হচ্ছে পার্টস অফ স্পিচেরই একটি গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ যেটি ছাড়া একটি বাক্য সম্পূর্ণ হয় না। বার্ব হচ্ছে যেটি দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝা, যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা হওয়া এটা বোঝা। আমরা যদি বলতে চাই বার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, বার্ব হচ্ছে যে শব্দগুলো দিয়ে কাজ করা বোঝা, এরকম কিছু শব্দ। তো আমরা জানি, আমরা ছোট ক্লাস থেকে জেনে আসছি একটি বার্ব, রাইট ফ্রম বার্বের ক্ষেত্রে যে বিষয়টি তোমাদেরকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে সেটি হচ্ছে একটি বার্ব সাধারণত কয়টি রূপে থাকতে পারে। আমরা আগে থেকে জানি বার্বের রূপ হচ্ছে তিনটি। একটি বার্ব সাধারণত তিনটি রূপে থাকতে পারে, তোমরা এই বিষয়টা জানো। সেটি হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বেস ফর্ম বলি, আরেকটি হচ্ছে বার্বের ফার্স্ট ফর্ম, আরেকটি হচ্ছে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটি উপায়ে বার্ব থাকে, তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে কিন্তু যখন রাইট ফ্রম বার্ব আলোচনা করব, আমরা আরও একটা বিষয় আলোচনা করব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে এই বার্বগুলো আছে, এই বার্বগুলো এই তিনটি উপায়ে ব্যবহার হতে পারে। আমাদের বার্বগুলো তিনটি, আরও একটি উপায় হচ্ছে বার্বের শেষে আইএনজি। তাহলে আমরা এখানে বলতে পারি বার্বের সাইডটা রাইট ফর্ম আর বার্বের ক্ষেত্রে বার্ব সাইডভাবে ব্যবহৃত হতে পারে। একটি হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম B1, আরেকটি হচ্ছে বার্ব প্লাস আইএনজি, আরেকটি হচ্ছে বার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ বার্বের ফার্স্ট ফর্ম, আরেকটি হচ্ছে বার্বের থ্রি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় ছাত্ররা, একটু মনোযোগী হও। তাহলে রাইট ফর্ম অফ বার্বের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এই সাইডটা বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে, অর্থাৎ আমাদের বার্ব কখন, আমাদের বার্বের কোন কোন ক্ষেত্রে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোন কোন ক্ষেত্রে বার্বের সাথে আইএনজি হয়, কোন কোন ক্ষেত্রে বার্বের ফার্স্ট ফর্ম বসে,
আর কোন কোন ক্ষেত্রে বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। যখন তুমি এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানতে পারবে, সেটি তোমাকে উপকৃত করবে। এখন তখনই তুমি রাইট ফ্রম বারগুলো ঠিকভাবে আনসার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তোমরা আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যদি আমাদের দশম শ্রেণীতে যেভাবে থাকে বক্সে শব্দগুলো দেয়া থাকে অর্থাৎ বারগুলো দেয়া থাকে, প্রথম কাজ হচ্ছে তোমার পড়ার ক্ষেত্রে প্রথম মনোযোগী হতে হবে তোমার যে বারগুলো দেয়া আছে, সে বারগুলো 3টা ফর্ম তুমি জানো কি না। প্রত্যেকটা বারবার তুমি চেষ্টা করবে 3টা ফর্ম জানার। যখন তুমি এই বারগুলোর 3টা ফর্ম জানবে, আর আইএনজি তো তুমি জানো এটা বারবার প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হয়, তাহলে এটা তো আর জানার কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে বারবার বাকি 3 ফর্ম, বারবার প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ প্রত্যেকটি বারবারের 3টা ফর্ম তোমাকে জানতে হবে। কেবল তখনই তুমি বারগুলো ঠিকভাবে বসাইতে পারবে। তারপর নিয়ম আসবে। যদি আমি নিয়ম বললাম যে অমুক শব্দের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, কিন্তু তুমি যে 12টা দেয়া আছে এই 12টার ফার্স্ট পার্টিসিপল ফর্মই জানো না, তাহলে তুমি কিভাবে আনসার করবে? এজন্য তোমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমি বারবার 3টি ফর্ম পারি কি না। এবং তোমাদের প্রত্যেকটি গ্রামার বইয়ে তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেখানে কিন্তু বার্ব নামে একটা অধ্যায় আছে, সেখানে আমাদের রেগুলার বার্ব এবং বার্বের 3টা ফর্ম কিন্তু দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের প্যাসেজের দিকে একটু মনোযোগী হই। আমি তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো, আমাদের একটা প্যাসেজ আমরা লিখেছি, সেখানে 10টি শূন্যস্থান তোমরা খেয়াল করা আছে। প্রথমে আসো আমাদের বি কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু রাইট ফর্মের ভার্বের ক্ষেত্রে বিটা সাধারণত সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয়। বিটা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা বলতে আমরা রাইট ফর্মের ভার্বের ক্ষেত্রে আমরা 5টা ভার্বকে বুঝবো, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার। তোমরা একটু খেয়াল করো, রাইট ফর্ম, আমি আবারও বলছি, মানে সাহায্যকারী ক্রিয়া। এটা আরও অনেকগুলো ভার্ব আছে, তবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্ব বলতে আমরা সাধারণত 5টা ভার্বকে ইন্ডিকেট করব। যদি কোথাও দেয়া থাকে তাহলে আমি বুঝতে হবে যে ভার্বের পরিবর্তে হয়তো মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে, না হলে ভার্ব যদি সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয়, বা পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার এগুলো বসতে পারে। সেটি নির্ভর করবে টেন্সের উপর। যদি বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে পরিবর্তে এম, ইজ অথবা আর বসবে। আর যদি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে তাহলে ওয়াজ অথবা ওয়ার বসবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো কি না? আবারও আমি বলছি, বিষয়টা নিয়ে তোমরা আরেকটু ক্লিয়ার হও। এখানে মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কিন্তু তোমরা একটু খেয়াল করো, যদি তোমার যে প্যাসেজটা দেয়া আছে এটি যদি প্রেজেন্ট টেন্সে দেয়া থাকে, তাহলে বলতে বোঝাবে এম, ইজ অথবা আর। সেটিও আবার নির্ভর করবে এম বসবে না, ইজ বসবে না, আর বসবে, এটা নির্ভর করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটা কোন পার্সন আছে, তাহলে আমাদেরকে একসাথে অনেকগুলো বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে। শুধুমাত্র একটি বিষয় জেনে তুমি কিন্তু শিখতে পারবে না। তোমাকে রাইট ফ্রম ভার্বের যেরকম ভার্বের গঠনগুলো জানতে হচ্ছে, ঠিক তেমনি টেন্স সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে, তেমনি সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে এবং তোমার পার্সনগুলো সম্পর্কেও ভালো ধারণা রাখতে হচ্ছে। আমরা একটু খেয়াল করি আমাদের প্যাসেজের দিকে তাকাই। আমাদের এখানে প্যারেন্টস, বি ব্লেসিং অফ গড টু আস। যদি আমরা বাদ দিই, আমরা অর্থ হবে পিতামাতা, ব্লেসিং হচ্ছে আশীর্বাদ, অফ গড স্রষ্টার আশীর্বাদ, টু আস আমাদের কাছে পিতামাতার হচ্ছে আল্লাহর একটা আশীর্বাদ। এটা কিন্তু একটা চিরন্তন সত্য বাক্য, কারণ সন্তানের জন্য পিতামাতা হচ্ছে আশীর্বাদ, এটি চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য তোমরা সবসময় জানো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য সবসময় কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কথাগুলো বলি, কয়েকটা বিষয় থাকলে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট বসাইতে হয়। সেক্ষেত্রে চিরন্তন সত্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অভ্যাসগত সত্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বৈজ্ঞানিক সত্য এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা যদি বলি এখানে, তাহলে যদি আমরা বলি এটা সাহায্যকারী ক্রিয়া, তাহলে এখানে কি বসবে? তাহলে যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরিবর্তে আমরা বসাইতে পারি এম, ইজ অথবা আর। এখন আমরা সাবজেক্ট দেখব। আমাদের সাবজেক্ট হচ্ছে প্যারেন্টস মানে পিতামাতা, এটি প্লুরাল। সাবজেক্টটা কি? প্লুরাল। তাহলে আমরা পরিবর্তে বসাইতে পারি আর। তাহলে আমাদের শূন্যস্থানে আমাদের উত্তর হবে আর।
আর এই জন্য হবে আর বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা একটা আইডিয়া পাচ্ছি এই প্যাসেজটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা। এবার আমরা পরের বাক্যটার দিকে তাকাই, তাহলে আমাদের এই নম্বরের অ্যান্সার হবে আর। এখানে অ্যান্সার হবে কি আর। তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, দ্বিতীয় লাইনটা আমরা দেখি, হোয়েন এ চাইল্ড, হোয়েন এ চাইল্ড, যখন একটা শিশু বিয়ার অর্থ এমনি বহন করা, এখানে হবে জন্ম নেয়া। বিয়ার মানে জন্ম নেয়া, যখন একটি শিশু জন্ম নেয়, দেয়ার জজ, তাদের আনন্দগুলো। দেখো সাবজেক্টটা ভালো করে খেয়াল করো, দেয়ার জজ লেখা আছে, তাদের আনন্দগুলো। তাহলে আনন্দ না, তাদের আনন্দগুলো, তাহলে প্লুরাল ব্যবহার হচ্ছে। নো বাউন্ড, তাদের আনন্দের কোনো কি থাকে না, সীমা থাকে না। নো অর্থ এমনি জানা, কিন্তু নো বাউন্ড মানে এটা একটা গুচ্ছ ওয়ার্ড, সেখানে অর্থ হবে কি আনন্দের সীমা না থাকা। তাহলে আমরা খেয়াল করো, যখন এ চাইল্ড, তাহলে শিশু তো নিজে নিজে জন্ম নেয় না, শিশু স্রষ্টার পক্ষ থেকে সে জন্ম নেয়। তাহলে এটি প্যাসিভ, কাজটা শিশু করতে পারে, জন্ম নেওয়ার কাজটা শিশু করে না, কাজটা তার উপর এসে পড়ে। তাহলে বিষয়টা প্যাসিভ মুডে আছে। যখন একটি শিশু জন্ম নেয়, যখন একটি শিশুর জন্ম হয়, কথাটা খেয়াল করো, যখন একটু শিশুর জন্ম হয়, যখন কাজটি করা হয়, যখন পড়া হয়, এই ধরনের অর্থ যখন আসে, তখন এটি প্যাসিভ মুড হবে। আর তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা প্যাসিভ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি প্যাসিভ করতে হয়, তাহলে সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে তোমাদেরকে এম ইজ আর আনতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে এ চাইল্ড, একজন শিশু, তাহলে আমরা দেখো এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আনতে পারি ইজ, আর বিয়ারের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, BORN, বর্ন। যখন একটা শিশু কি করে, জন্মগ্রহণ করে, বা একটা শিশুর জন্ম নেই, একটা শিশুর জন্ম হয়, দেয়ার জজ, তাদের আনন্দগুলো, নো বাউন্ডস। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেভাবে আছে এভাবে থেকে যাবে। এটা নো আছে, নোয়ে থাকবে, তাহলে এটা নো হবে, নো বাউন্ডস। তাহলে আমরা এখানে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কথা খেয়াল করো, যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে তোমাকে কখনো এস কখনো ইএস যোগ করতে হয়। কিন্তু আমাদের সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমাদের আর ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হচ্ছে না, যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বটাই বসে যাবে। তাহলে নো বসে গেল, সি নাম্বারের উত্তর পেলাম আমরা নো। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু ভালো জানলে আমরা এই প্যাসেজটা করতে পারতেছি। আরেকটা পরের এটা দেখো, দে স্টার্ট, এখানে একটা জিনিস খেয়াল করো, দে হচ্ছে প্লুরাল, আবারও আগেরটার মতো দে প্লুরাল, তাহলে স্টার্ট আমাদের থেকে যাবে, দে স্টার্ট, তারা শুরু করে, তারা কি করে, শুরু করে। থিঙ্ক, এখানে একটা বিষয় তোমাদের জানার বিষয় আছে, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, দেখো দুইটা বার চলে আসছে, স্টার্টও একটা বার, থিঙ্কও একটা বার, তাহলে তোমার দুটো উপায় আছে। এই দ্বিতীয় ভার্বের সাথে তুমি আইএনজি দিবা। তাহলে আমাদের যে নিয়মটা আছে এখানে, যদি সিম্পল সেন্টেন্সে পরপর দুটি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে, অথবা দ্বিতীয় ভার্বটা হবে ইনফিনিটিভ, 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার খেয়াল করো, যেহেতু সিম্পল সেন্টেন্সের আমরা সংজ্ঞা জানি, সিম্পল সেন্টেন্সে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, আবার স্টার্ট একটা ভার্ব আছে, তাহলে স্টার্ট চেঞ্জ হচ্ছে না, স্টার্ট যেভাবে এবার থেকে যাবে, কিন্তু ই নাম্বারের থিঙ্কটা আমাদের পরিবর্তন হয়ে যাবে, থিঙ্ক হয়ে যাবে থিঙ্কিং, এখানে হয়ে যাবে, আমরা যদি ই নাম্বারটা আমরা এখানে লিখি, তাহলে এটা হচ্ছে থিঙ্কিং। তোমরা একটু খেয়াল করো কেন থিঙ্কিং হলো, যেহেতু স্টার্ট হচ্ছে মূল ভার্ব, পরবর্তী আরেকটা ভার্ব আসার কারণে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো সিম্পল সেন্টেন্সে একটাই, এখন আর থিঙ্কটা ভার্বের মতো কাজ করছে না। এরপরে আমরা চলে যাচ্ছি অফ হচ্ছে প্রিপোজিশন। এখানে আরেকটা রুল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রিপোজিশন যদি কোনো রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কোনো শূন্যস্থানের আগে যদি প্রিপোজিশন আসে, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তুমি যদি দেখো কোনো শূন্যস্থানের আগে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের শেষে কি হয়, আইএনজি যুক্ত হয়। তোমরা আরেকটু খেয়াল করো, তাহলে এখানে আমরা আরেকটা রুল পাইলাম, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি
যুক্ত হয়, এটি খুবই কমন। আরেকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, ওটা অন্য শূন্যস্থানের ক্ষেত্রে, কিন্তু রাইট ফ্রম বার্বে তো আমরা বার্বের রূপ বসাবো, সেখানে নাউন নিয়ে আমাদের আলোচনা নাই। সুতরাং এখানে আমাদের রুল হবে প্রিপোজিশনের পরে বার্বের সাথে কি হয়, আইএনজি। তাহলে আমি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, প্রিপোজিশনের পরে দুটো জিনিস করতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে অথবা বার্বের সাথে আইএনজি হয়। আর রাইট ফ্রম বার্বের ক্ষেত্রে অবশ্যই বার্বের সাথে কী বসাইতে হবে, আইএনজি বসাইতে হবে। তাহলে আমাদের এখানে খেয়াল করো, নার্স, নার্স মানে সেবা দেয়া, নার্স আবার নাউনও ব্যবহার হয়, নার্স তো সেবিকা, কিন্তু বার্ব হিসেবে ব্যবহার হয় নার্স হলো সেবা দেয়া বা সেবা করা। তাহলে এখানে নার্সের শেষ অক্ষরে ই আছে, যখন আইএনজি যুক্ত করবা তখন ইটা উঠে যাবে। তোমরা একটু খেয়াল করো, যে কোনো বার্বের শেষে যদি ই থাকে, এই কথাটা সবসময় খেয়াল রাখবা, যে কোনো বার্বের শেষে যদি কী থাকে, ই থাকে, আইএনজি যুক্ত করার সময় ইটা উঠে যাবে। তোমরা একটু আমার দিকে খেয়াল করো, NURSING, নার্সিং। তাহলে এখানে কোন রুলটা ফলো করছি আমরা, প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইএনজি। আরেকটা কথা খেয়াল করো, অ্যান্ড আছে, অ্যান্ড ড্যাশ ব্রিং, ব্রিংও বার্ব। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যখন অ্যান্ড যুক্ত শব্দ থাকে, অ্যান্ড যুক্ত শব্দের অ্যান্ডের উভয় অংশের শব্দটা একই রকম হয়, অ্যান্ডের উভয় অংশের শব্দটা কী হবে, একই রকম হবে। তাহলে অ্যান্ডের আগে বার্বের সাথে আইএনজি হয়েছে, তাহলে পরেরটাও আইএনজি হবে, তার মানে ওটা আগেরটার মতো হবে। প্রিপোজিশনের পরে বার্বের সাথে কী হবে, আইএনজি হবে। এটা তো সবসময় খেয়াল করবা, অ্যান্ডের আগে এবং পরে বার্বের রূপটা কী থাকে, একই রকম থাকে। অ্যান্ড অর বাট, শুধু অ্যান্ড নয়, অ্যান্ড অর বাট, এই শব্দগুলোর আগে এবং পরে, এই শব্দগুলোর আগে এবং কি পরে যখন এটা কোনো বাক্যের কনজাংশন হিসেবে হয়, তখন এই আগে বার্বের রূপগুলো কি হয়, একই রকম হয়। তাহলে এখানে অ্যান্ডের আগে আমরা নার্সের সাথে আইএনজি দিলাম, তাহলে ব্রিংয়ের সাথেও কি হবে, আইএনজি হবে। তাহলে অর্থ হবে কি, আমরা পরে অর্থটা বলছি। তাহলে আমরা জি নাম্বারটা দেখো, জি নাম্বারটা আমাদের হবে ব্রিঙ্গিং, BRING। তাহলে রুলসটা তোমরা খেয়াল করো। এবার আমরা পুরো বাক্যটা বলি, দে স্টার্ট, তারা শুরু করে, তারা শুরু করে থিঙ্কিং অফ, চিন্তা করতে, নার্সিং যত্ন নিতে, অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে বেড়ে তুলতে। তাহলে নার্স তো এখানে যত্ন নেওয়া, সেবা করা। তাদের শিশু জন্ম নেওয়ার পর থেকে তারা এই শিশুকে কীভাবে বেড়ে তোলা যায়, কীভাবে তার যত্ন নেয়, এটা নিয়ে বাপ মা কী করতে থাকে, চিন্তা করতে থাকে। এরপরে আমরা দেখি, দে রিমেন সেফ। দে বলতে এখানে কাকে বোঝাচ্ছে, দে বলতে বোঝাচ্ছে শিশুদেরকে। এখানে দে হচ্ছে কে, শিশুরা, চিলড্রেন। দে রিমেন অর্থ থাকা, তারা থাকে সেফ, নিরাপদ, আন্ডার দ্য কাস্টডি। কাস্টডি মানে এমনি কারাগার, কিন্তু এখানে কাস্টডি মানে হচ্ছে অধীন। কাস্টডি মানে কি, অধীন। দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার অধীনে, তাদের পিতামাতার অধীনে। সিন্স বার্থ, জন্ম থেকে। তাহলে দে রিমেন, তারা থাকে সেফ। এটা অভ্যাসগত সত্য, এটা আমরা চিরন্তন সত্য বলতে পারি, কারণ শিশুরা তাদের মায়ের কাছে সবসাথে কী থাকে, নিরাপত্তা। যদিও আমরা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখি, একটু সমস্যা, দুই একটা ঘটনা দেখা যায় অনেক সময় পিতা মাতাদের কাছেও কিছু কিছু সময় শিশুরা নিরাপদ থাকে না, সেটি কিন্তু রেয়ার কেস। কিন্তু মূল যেটা, এটাকে আমরা কখনো এক্সেপশন, যেটা এটাকে আমরা এক্সাম্পল হিসেবে দেব না। আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে, ইংরেজিতে একটা কথা আছে, এক্সেপশন নট এক্সাম্পল। ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। আমাদের উদাহরণ হবে কমন থিম, পিতামাতার অধীনে শিশুরা কী থাকে, নিরাপদ। তাহলে এটাকে যদি আমরা অভ্যাসগত সত্য ধরি, অবশ্যই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্টের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, তার মানে বার্বের কোনো পরিবর্তন হবে না, রিমেন যেভাবে আছে এভাবে থাকবে। আবারও বলছি, রিমেন যেভাবে আছে সেভাবে থাকবে। দে রিমেন সেফ, তারা নিরাপদ থাকে, আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার অধীনে। সিন্স বার্থ, জন্ম থেকে শিশুরা কার অধীনে নিরাপদ থাকে, পিতামাতার অধীনে। আরেকটু খেয়াল করে আমরা আরেকটু যাই, প্যারেন্টস নেভার মাইন্ড, এই রুলসটা আমরা একটু আগেও পাইছি, যেটা স্টার্টের সাথে পাইছি, স্টার্টের পরে আরেকটা বার্ব আসছে। ঠিক এখানেও মাইন্ড হচ্ছে বার্ব, মাইন্ড হচ্ছে কি বার্ব। তাহলে দ্বিতীয় আরেকটা বার্ব আসছে। তোমরা খেয়াল করো, বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স, প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট, এখানে আর কোনো সাবজেক্ট নেই। তাহলে সিম্পল সেন্টেন্সে আমি আগেও বলছি, সিম্পল সেন্টেন্সে যদি পরপর দুইটা বার থাকে, দ্বিতীয় বারের সাথে আইএনজি দিতে হবে তোমাকে। যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা মাত্র প্রিন্ট বার থাকতে পারে, দ্বিতীয় বারটাকে আমাদেরকে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার্বের প্রেজেন্ট ফর্ম, এই কথাটা তোমরা খেয়াল রাখবা। প্যারেন্টস নেভার মাইন্ড,
পিতামাতারা মনে করে না, কোনো কিছুই মনে করে না। টেক ফেন্স, ব্যথা। ফেন অর্থ কি? ফেন অর্থ হচ্ছে ব্যথা, কষ্ট, কষ্ট গ্রহণ করতে। টেক অর্থ গ্রহণ করা, লওয়া, কষ্ট গ্রহণ করতে। ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। অফস্প্রিং মানে সন্তান, তাদের যে ওরসজাত সন্তান, এই ওরসজাত সন্তানকে বেড়ে তোলার ক্ষেত্রে যে কষ্ট করে বাবা মা, এই কষ্ট করতে তারা কোনো কুণ্ঠাবোধ করে না, তারা এটা কিছুই মনে করে না। অর্থাৎ সন্তানকে বেড়ে তোলার ক্ষেত্রে বাবা মার অনেকগুলো কষ্ট আছে, তাদের দৈহিক, মানসিক, আর্থিক অনেকগুলো কষ্ট আছে, কিন্তু বাবা মারা সন্তানদের জন্য এই কষ্ট করতে কোনো কিছুই মনে করে না। তোমরা একটা বেশি করে, কিন্তু আমরা সন্তানরা যারা আমরা সন্তান আছি তা আমরা এটা ভুলে যাই। আমরা আমাদের বাবা মার এই কষ্টটা আমরা খেয়াল করি না। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশে ইদানিং সময়ে আমাদের সন্তানরা বাবা মাকে অনেক কেয়ার করছে না, যত্ন নিচ্ছে না, কিন্তু বাবা মারা কিন্তু কোনো বিনিময় ছাড়া সন্তানের যত্ন নেই, কোনো বিনিময় ছাড়া সন্তানের যত্ন নিচ্ছে। কিন্তু আমরা যারা সন্তান বড় হচ্ছি, বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, যদি আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকি, আমরা বাগাবাগি করি মা বাবাকে নিয়ে যে কে যত্ন করবে, কে যত্ন করবে, আমি কেন করব। কিন্তু বাবা মা কিন্তু সন্তান পালনের ক্ষেত্রে এই ভাগটা করে নেয়, সে তার সকল সন্তানকে আদর যত্ন দিয়ে কষ্ট করে বড় করে। কিন্তু আমরা যারা সন্তানরা বাবা মাকে ওইভাবে যত্ন করি না, তাদের বৃদ্ধ অবস্থায়, এটি কিন্তু মোটেও ঠিক না। এটি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের জন্য শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো বাবা মার প্রতি সন্তান খারাপ আচরণ করে, কষ্ট দেয়, এটি অবশ্যই অপরাধ। আমাদেরকে এই কথাটা খেয়াল রাখতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। প্যারেন্টস নেভার মাইন্ড, পিতা মাতারা কোনো কিছুই মনে করে না। তাহলে এখানেও মাইন্ড হচ্ছে বার্ব, তাহলে টেক আরও একটা বার্ব আসছে, তাহলে এই বার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তাহলে আমরা আই নাম্বার, দেখো আই নাম্বার আমাদের পরিবর্তন হচ্ছে, তাহলে আবার টেকিং, ইটা উঠে যাবে। আরেকটু তোমাদেরকে আবারও আমি বলছি, কোনো বার্বের সাথে যদি আইএনজি যুক্ত করতে হয়, ওই বার্বটার শেষ অক্ষর যদি ই থাকে, ইটা অবশ্যই কি উঠে যাবে, ই উঠে তারপর আইএনজি দিবে তোমরা। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেন্স, পিতামাতারা কোনো কিছুই মনে করে না কষ্ট গ্রহণ করতে। ফর দেয়ার আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, তাদের শিশুদেরকে বেড়ে তোলার ক্ষেত্রে কষ্ট নিতে তারা কিছুই মনে করে না। উই ড্যাশ, উই নেভার, এখানে একটু খেয়াল করো তোমরা, যদিও শূন্যস্থানটা এখানে আছে, তবে নেভারের পরের শব্দটা আমাদেরকে দেখতে হবে। উই নেভার ওপেন্ড, উই নেভার ওপেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনো উচিত না বাবা মাকে কষ্ট দেয়া, আঘাত দেয়া, ওপেন আঘাত দেয়া। তাহলে এখানে আমরা যদি একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব বসাই দিই, তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। যদি আমরা দিই উই শুড নেভার ওপেন, নেভার তো আছে, তাহলে এখানে আমরা শুড দিতে পারি, আর শুডের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ বার্বের ক্ষেত্রে নয়, শুধু এটা মনে রাখবে। মডেল অক্সিলিয়ারি ভার্ব, নিশ্চয় তোমাদের এটা মনে আছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আমাদের যে ভার্বগুলার, মডেল অক্সিলিয়ারি ভার্বগুলোর পরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমাদের ওপেনটা আমাদের চেঞ্জ করা লাগবে না, তাহলে আমরা লিখব শুড। শুড যখন মডেল অক্সিলিয়ারি ভার্ব আমরা দিব উই শুড নেভার অফেন, নেভার ওখানে আছে, অফেন, ও ডবল এফ ইএনডি। আমরা কখনো কি দিব না, কষ্ট দেব না, আমাদের কখনো কষ্ট দেওয়া উচিত নয় আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাকে। তাহলে আমরা এখানে একটা যে নিয়মটা আমি বলতে চাচ্ছিলাম, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো তোমরা সবসময় জানো, তারপরে তোমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ স্মরণ করার মাধ্যমে তোমরা আরেকটু জানতে পারবে। যদি আমরা স্মরণ করিয়ে দিই, সেটা হবে আমাদের মডেল অক্সিলিয়ারি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, তারপর হচ্ছে অট টু, গোয়িং টু, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। আর মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই বিষয়টা একটা রুলস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি প্রিয় ছাত্ররা এই বিষয়টা, এই টপিক্সটা তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের জন্য তোমাদের জন্য আমি একটু সহায়তা করছি, সেটি হচ্ছে আমরা যে কথাটা বলছি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আরেকটু দেখো, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো আমি এখানে একটা বিষয় তোমাদেরকে মূলত শেখানোর জন্য বলছি, এটি আমাদের শেষ নয়, তোমাদের বইয়ের ভিতরে এভাবে আছে। যদি রাইট ফর্ম ভার্ব জানতে হয় ভালো করে শিখে, তোমরা এই বিষয়টা খেয়াল করতে হবে। প্রত্যেকটা ভার্বের এবার 4টি জিনিস তোমরা শিখে নিবে। অর্থাৎ আমরা এখানে 5টা ভার্ব তোমাদের জন্য দিলাম। ডু, আইএনজি যুক্ত হলে ডুইং, ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, গো, গোয়িং, ওয়েন, গন,
হেল্প, হেল্পিং, হেল্প, হেল্প, প্লে, প্লেয়িং, প্লেড, প্লেড, সি, সিং, স, সিন। এখানে যে বিষয়টা আমি তোমাদেরকে আমি যে বিষয়টা প্রত্যক্ষ করার জন্য বলছি সেটি হচ্ছে তোমরা অবশ্যই রাইট ফ্রম ভার্ব করার আগেই ভার্বের এই রূপগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে। বিশেষ করে যখন তুমি কোনো রাইট ফ্রম ভার্ব সমাধান করতে যাবে তোমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তোমার বক্সে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর 4টা প্যাটার্ন তুমি করতে হবে, তাহলে তুমি ভার্বটা প্রয়োগ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই টেন্সটা দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে, তখন তুমি ভার্বগুলো ঠিকভাবে বসাতে পারবে। আরেকটা হচ্ছে প্যাসেজের শব্দের অর্থগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা ইংলিশ হচ্ছে আমাদের একটা বিদেশি ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমরা যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষার মতো বুঝবো না, এই জন্য আমাদেরকে এগুলো অর্থ বুঝে মাতৃভাষার মতো করেই শিখতে হবে। তখনই কেবল আমরা আমাদের রাইট ফ্রম ভার্বে ভালো করতে পারবো। আশা করি আজকের এই টপিক্সটা তোমরা ভালো করে আয়ত্ত করবে। আমি আশা করি যদি এখান থেকে কিছুটা তোমরা শিখতে পারো আমার এই লেকচার দেওয়াটা, আমার এই ক্লাস নেওয়াটা, তখনই সার্থক হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কথা বলে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।